বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে। এই চ্যাপ্টারে 3টা উপপাদ্য করতে হবে, আর প্রয়োগগুলো সব উপপাদ্যের প্রয়োগ আমি লাস্টে করাবো একদম, ঠিক আছে। এখন শুধু উপপাদ্যটা করিয়ে দিচ্ছি, প্রয়োগ হচ্ছে একদম শেষে, সব চ্যাপ্টার হয়ে যাবে তখন। দেখ কি বলেছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধ তারা পরস্পর লম্বভাবে থাকে। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী কি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা বিবৃতি। ঠিক আছে, বোঝা গেল? মানে আমি যদি একটা বৃত্ত আঁকি, বৃত্তের কোনো বিন্দুতে আমি কি আঁকলাম, একটা স্পর্শক আঁকলাম, আর এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে যদি আমি এই পয়েন্টটা জয়েন করি, যেই পয়েন্ট দিয়ে স্পর্শকটা যাচ্ছে, ধরলাম পি, এই পয়েন্টটার নাম, তারা কি পরস্পর লম্ব হয়, এটা আমাদের প্রমাণ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ, এটা এই প্রমাণটা করার আগে একটা জিনিস বলে নিই, এই জিনিসটা কাজে লাগবে। এই যে এটা আমার একটা যদি রেখা হয়, এটা যে কোনো একটা পয়েন্ট পি হয়, তাহলে এই পয়েন্ট থেকে আমি অসংখ্য এরকম দাগ টানতে পারি এই রেখার ওপর। রেখাটার নাম ধর তোর এবি, এবি রেখার ওপর পি বিন্দু থেকে আমি দাগ টানছি, অসংখ্য এরকম দাগ টানতে পারি, পারি তো? এই দাগগুলোর মধ্যে সব থেকে ছোট কোন দাগটা, লেন্থে ছোট কোন দাগটা দেখতে পাচ্ছিস? এটা, তাই না? এটা, আর এটা কি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা রেখার ওপর যখন আমি এই লাইন টানি, কোন লাইনটা সব থেকে ছোট হয়, যেটা 90 ডিগ্রি হয় সেটাই সব থেকে ছোট হয়। কারণ এর থেকে যদি আমি একটুও বেশি, মানে 90 ডিগ্রির থেকে একটু বেশি কোণ নিয়ে নিলাম, ঠিক আছে, 90 ডিগ্রির থেকে একটু বেশি এই কোণটা, তাই না? তাহলে সেটা কি হয়ে যাবে বল, সেটা এই যে এই দাগটার থেকে তো বড় হয়ে যাচ্ছে, তাই না? কারণ কি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে, পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি, ধর এটা একটা লাইন, এই লাইনটা লম্ব আছে, এই লাইনটা লম্ব নেই, তাহলে এটা কি হয়, লম্ব, এটা হচ্ছে ভূমি এই কোণের সাপেক্ষে, আর এটা হচ্ছে কি অতিভুজ। পিথাগোরাসের সূত্রও লাগবে না, আমরা কি জানি যে লম্ব থেকে, ভূমির থেকে অতিভুজটা সবসময় বড় হবে, তাই না? এটা দেখেই বোঝা যাচ্ছে অতিভুজটা বড় হবে। তাহলে তুই এখন এটার বদলে যদি এটাও টানিস, তবু অতিভুজটা কি হচ্ছে, এটা অতিভুজ, এটা বড় হচ্ছে। এটার বদলে যদি তুই আরও কাছে টানিস, এটাও অতিভুজ হয়ে যাচ্ছে, এখন ছোট্ট ত্রিভুজে এটাও বড় হয়ে যাচ্ছে, তাই না? মানে এটা বাদে তুই এবার এদিকেও যদি টানিস, এদিকে হয়ে গেল এবার সমকোণী ত্রিভুজটা, এটা এবার হয়ে গেল কি অতিভুজ, এটা এবার অতিভুজ হয়ে গেল, যেটা লম্বর থেকে বড় হচ্ছে। তাহলে অতিভুজ সবসময় কি হয়, লম্বর থেকে বড় হয়, সেই জন্য যেটা লম্ব হয় সেটা সব থেকে ছোট হয়। আমি যদি এই পয়েন্ট থেকে এই রেখার উপর আমি লাইন টানি, সবগুলো লাইনই কি হয়ে যাচ্ছে অতিভুজ, শুধু এই লাইনটাই কি হয়ে যাচ্ছে লম্ব, তাই না? সেই জন্য যেটা লম্ব সেটা সবসময় অতিভুজ থেকে ছোট, তাই তো? সেই জন্য যত পয়েন্ট, মানে আমি এখান থেকে যত লাইনই টানি না কেন, সবগুলো অতিভুজ হবে, সবগুলোর থেকে ছোট হবে কে, যেটা লম্ব সেটা। এটা ক্লিয়ার? এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই প্রমাণটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে, মানে এই কনসেপ্টটা আমাদের প্রমাণ করতে কাজে লাগবে। আচ্ছা, এখানে তো ছবি হয়ে গেল, এবার দেখ কি বলেছে, নাম দিয়ে দিই। এটার নাম দিয়ে দিলাম ও, সেন্টারটার নাম ও দিয়ে দিলাম, যে পয়েন্ট দিয়ে আমরা স্পর্শক আঁকছি তার নাম দিয়ে দিলাম কি পি, স্পর্শকটার নাম দিয়ে দিলাম ধর আমরা এ বি। বোঝা গেল? আচ্ছা, এবার আমাদের প্রমাণ করতে হবে, এটা একটু সাইডে সরিয়ে নিই। হ্যাঁ,
কি প্রমাণ করতে হবে সেটা উপরে লিখে দিয়েছি, তাই না? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক যদি আমি আঁকি, সেই বিন্দুতে স্পর্শক, আর সেই বিন্দুতে কি স্পর্শবিন্দুগামী যে তোর ব্যাসার্ধটা হচ্ছে, মানে এরা কি হবে, পরস্পর লম্ব হবে। মানে ওপি লম্ব এবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমরা পরে লিখবো, কিভাবে লিখতে হয়। প্রথমে লিখি কি কি দেওয়া আছে। প্রদত্ত কি আছে? প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে স্পর্শক এবি, তাই না? ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে স্পর্শক কি? এবি। ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে স্পর্শককে এবি। বোঝা গেল? আচ্ছা, এবার কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এবি, তাই না? ওপি কার সাথে লম্ব? এবি। ওপি লম্ব এবি। ওপিটা কি? ব্যাসার্ধটা কার সাথে লম্ব? ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি এর সাথে লম্ব, সেটাই। আচ্ছা, এবার কি অঙ্কন। আচ্ছা, কিউ নাম দিয়েছে, ঠিক আছে? মানে এবি রেখাংশের ওপর কিউ যে কোনো একটা আমি পয়েন্ট নিচ্ছি, পয়েন্টটাকে আমি কি করছি, ও এর থেকে জয়েন করে দিচ্ছি, যেটা বৃত্তকে, এখানে কিউ নাম দিয়েছে আর এখানে কি দিয়েছে, আর বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আমি কি করলাম? কিছুই করিনি, জাস্ট এবি এর ওপর কিউ একটা যে কোনো বিন্দু নিয়েছি, সেই বিন্দুটা আমি ও এর সাথে জয়েন করেছি, যেটা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করছে। বোঝা গেল? আচ্ছা, এবি এর ওপর যে কোনো বিন্দু, পি ব্যতীত যে কোনো বিন্দু, অ্যাকচুয়ালি যে কোনো বিন্দু, ব্র্যাকেটে কি লিখবো? পি ব্যতীত, যে কোনো বিন্দু কিউ নি, পি ব্যতীত, এবং ও কমা কিউ যুক্ত করি, যা বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে, যা বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে। এটা মুখস্থ করতে হবে কি অঙ্কন করলাম, তাই না? এবার কি প্রমাণ। দেখ, প্রমাণটা কি? যে ওপি এর থেকে কে বড় আছে? ও কিউটা বড়। ও কিউ গ্রেটার দ্যান কি? ওপি। কেন? কারণ ওপি আর ও আর দুজনেই কি সেম, ওপি আর ও আর দুজনেই সেম, এতটুকুও যা এতটুকুও তাই, তাই না? এই যে লাল কালি দিয়ে দেখাচ্ছি, এটাও বৃত্তের ব্যাসার্ধ আর এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এতটুকু এক্সট্রা, সেই জন্য এই জিনিসটা বড়, তাই না? সমান সমান বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা করে নি।
আচ্ছা, সুতরাং কি হয়ে যাচ্ছে, যে আগে লেগি যেহেতু কিউ পি ব্যতীত যে কোনো বিন্দু তাই কি হবে, কেন্দ্র ও থেকে অঙ্কিত এবি এর ওপর অঙ্কিত সকল রেখার মধ্যে রেখাংশের মধ্যে লিখি আরো ভালো হবে, রেখাংশের মধ্যে ক্ষুদ্রতম হলো কি, ওপি, তাই না? এই যে ওই কনসেপ্টটা কাজে লাগলো যে আমি এখান থেকে এখানে টানি, এখানে টানি, এখানে টানি, যেখানে খুশি সেখানে টানি, সব থেকে ছোট কে হবে, সব থেকে ছোট হবে যেটা লম্ব, সেটা মানে ওপিটা সব থেকে ছোট, তাই না? যেটা বৃত্তের ব্যাসার্ধ সেটাই সব থেকে ছোট, ওটাই লিখলাম। তাই ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও থেকে এবি এর ওপর যত আমি লাইন টানি না কেন, অঙ্কিত সকল রেখাংশের মধ্যে ক্ষুদ্রতমকে ওপিটাই সব থেকে ছোট, তাই না? আচ্ছা, আর এখন আমরা কি জানি লাস্টের লাইনে, যে কোনো বিন্দু থেকে, মানে যেটা আমি প্রমাণটা করার আগে যেটা বললাম, কোনো বিন্দু থেকে কোনো রেখার ওপর বা রেখাংশের ওপর অঙ্কিত সকল রেখাংশের মধ্যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতমটি কি হয়, সেই রেখার সাথে লম্ব হয়। মানে যেটা আমরা বললাম ওটাই ভাষায় লিখেছি, কোনো বিন্দু থেকে কোনো রেখাংশের ওপর অঙ্কিত সকল, কি বললাম, সকল রেখাংশের মধ্যে ক্ষুদ্রতমটি সেই রেখাংশের সাথে লম্ব হয়, ওটাই ভাষায় লিখলাম। এই যে কনসেপ্টটা বললাম ওটাই ভাষায় লিখলাম। সুতরাং কি হয়ে যাবে এখানে, বল, এখানে ক্ষুদ্রতমটা কি, ওপি, রেখাংশটা এবি, রেখাংশটা এখানে এবি, আর ক্ষুদ্রতমটা কি, ওপি, এরা লম্ব হবে, প্রমাণিত, তাই না? প্রমাণ হয়ে গেল। তাহলে করে ফেল সবাই। পরেরটা কি বলেছে, উপপাদ্য 41, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ বিবৃতি। ইতিহাসের বই কোন বিবৃতিটি সত্য তা বাছাই করে লিখো। বর্ষার ছবিটা ভালো হয়েছে তো, ইয়ে করছে না, ভালো লাগছে।
আলাদা। দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে বিবৃতি, তাই না? কি বলেছে তাহলে পড়ে নিয়ে একবার। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক টানা যায়, মানে এই একটা বৃত্ত ধর, ঠিক আছে? বৃত্তের কোনো বৃত্তের কেন্দ্রটার নাম দিয়ে দিলাম ও, বহিস্থ কোনো বিন্দু কি পি, ঠিক আছে? এই বিন্দু থেকে বৃত্তের ওপর কটা স্পর্শক অঙ্কন করা যায়? দুটা স্পর্শক অঙ্কন করা যায়। আঁকলাম, দুইয়ের বেশি তো আঁকতে পারবি না, এরপর যেটাই নিবি সেটা ছেদক হয়ে যাবে, তাই না? দুটাই স্পর্শক অঙ্কন করা যায়। আচ্ছা, যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সাথে, এই যে স্পর্শবিন্দু, এখানে এটা স্পর্শবিন্দু, এখানে এটা স্পর্শবিন্দু, আচ্ছা, স্পর্শবিন্দুর সাথে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটি, এই যে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটি কি বলছে? দৈর্ঘ্যে সমান, মানে এটার সাথে এটার দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করছে। আচ্ছা, কেন্দ্রের কোণ কোনটা? এটা কেন্দ্রের কোণ একটা, আর এর কেন্দ্রের কোণ কোনটা? এটা এর কেন্দ্রের কোণ, মানে এই কোণ সমান এই কোণ আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা, কি প্রমাণ করতে হবে আমাদেরকে? এটার সাথে এটা সমান, তাই না? আর এই কোণটা সমান সমান এই কোণটা, মানে স্পর্শক দুটার দৈর্ঘ্য কি সমান। স্পর্শক মানে এখানে কি বলেছে দেখ, এই যে স্পর্শকটা যে বিন্দুতে টাচ করেছে আর বহিস্থ বিন্দু মানে এতটুকু, এটা তো স্পর্শকেরই একটা অংশ, তাই না? স্পর্শক মানে হচ্ছে এই গোটা লাইনটা, এইদিকেও ওইদিকেও আছে, এদিকেও আছে ওইদিকেও আছে, সেই জন্যই আলাদা করে বলে দিয়েছে যে ডিরেক্ট স্পর্শক বলেনি, বলেছে যে এই বিন্দুটার থেকে, ধর এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, এপি রেখাংশ আর বিপি রেখাংশ সমান, মানে স্পর্শক দুটার যে পার্ট আছে, যেটুকু মানে এতটুকু পার্ট, স্পর্শক মানে তো গোটাটা, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি এখান থেকে এই এতটুকু, এই দিকেরটা খালি, এটা সমান সমান এটা। ওই জন্যই বলেছে যে স্পর্শবিন্দু দুটির সাথে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ, মানে এটা স্পর্শকেরই অংশ, এই কথাটার মানে স্পর্শবিন্দু মানে কি এটা, স্পর্শবিন্দু মানে এটা, বহিস্থ বিন্দু মানে এটা, এদের সংযোজক রেখাংশ মানে কি স্পর্শকটারই একটা অংশ। তো স্পর্শক না বললে ওরকম করে কেন বললো? স্পর্শক বললে হয়ে যেত গোটা এরকম লাইনটা, আর এই বিন্দুর সাথে এই বিন্দুর যোগ কেন বলে দিল? কারণ তাহলে শুধু এতটুকুকেই বোঝাচ্ছে। যাই হোক, এটা অত ইম্পর্টেন্ট না, তোরা যদি স্পর্শকও বলিস তবু নাম্বার কাটবে না, যে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, ঠিক আছে? স্পর্শক দুটি বললেও মানে এপি আর বিপিকেই বোঝাবে। আচ্ছা, প্রদত্ত লিখে নিই। কি আছে প্রদত্ত? এই ছবিটা আমাদের প্রদত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের ওপর দুটি স্পর্শক অঙ্কন করা হলো। ওপর দুটি স্পর্শক অঙ্কন করা হলো, না অঙ্কন করা হলো না, স্পর্শক আছেই, ঠিক আছে? এখানে তো অঙ্কন করছি না আমরা, দুটি স্পর্শক বৃত্তটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে দুটা কি লিখলাম? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটা স্পর্শক আছে যারা এ আর বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করে। ঠিক আছে, হয়ে গেল।
এখন কি আছে দেখ, ও এর সাথে এ আর ও এর সাথে পি যুক্ত করা আছে, তাই না? ও এর সাথে বিও যুক্ত করা আছে, তাহলে আমি কি লিখতে পারি, ও কমা এ, তারপরে এই চিহ্নটা দিলাম, ঠিক আছে? তারপর কি লিখলাম, ও কমা বি, ও এর সাথে বি এবং ও এর সাথে পি যুক্ত করায়, ও এর সাথে পি যুক্ত করায় বৃত্তের কেন্দ্রে দুটি কোণ এ ও পি আর বি ও পি সৃষ্টি হয়েছে। দুটি কোণ এ ও পি এবং বি ও পি তৈরি হয়েছে। এটা আমাদের কি প্রদত্ত, এটা দেওয়া আছে এতটুকু, এটা প্রশ্নেই দেওয়া আছে, ঠিক আছে? বোঝা গেল? প্রশ্নে দেওয়া আছে, সেটা তুই ভাষায় লিখলি। ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, বৃত্তের বহিস্থ বিন্দু একটা পি আছে, পি বিন্দু থেকে কি করলাম, বৃত্তের ওপর দুটো আমি স্পর্শক অঙ্কন করলাম। এটা একটা স্পর্শক হলো, এটা আরেকটা স্পর্শক হলো, যারা যথাক্রমে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে, লিখে দিলাম। আর কি লিখলাম, ও এর সাথে এ, ও এর সাথে বি আর ও এর সাথে পি যুক্ত করায় বৃত্তের কেন্দ্রে এই কোণটা একটা উৎপন্ন হয়েছে। আর কি কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা একটা উৎপন্ন হয়েছে, তাই না? একটা এওপি কোণ উৎপন্ন হয়েছে আর একটা বিওপি কোণ উৎপন্ন হয়েছে। বোঝা গেল? লিখলাম। এবার কি করতে হবে আমাদের, অঙ্কন। না, অঙ্কন তো নেই, এটাই কোনো এমনিই প্রমাণ হয়ে যাবে, ডিরেক্ট প্রমাণ হয়ে যাবে, কারণ অঙ্কন নেই কোনো, ঠিক আছে? আচ্ছা, এমনি হয়ে যাবে, অঙ্কন ছাড়াই হয়ে যাবে, ওই জন্যই প্রমাণ, মানে অঙ্কন করতে হবে না। কি প্রমাণ করতে হবে সেটা লিখবো এখন, তাই না? প্রশ্নে কি দিয়েছে, কি প্রমাণ করতে হবে, যে স্পর্শক দুটার দৈর্ঘ্য সমান, স্পর্শকের যে অংশ দুটো আছে এপি আর বিপি, তাদের দৈর্ঘ্য সমান। তাহলে 1 নম্বর প্রমাণ কি করতে হবে, এপি সমান সমান বিপি। আর 2 নাম্বার কি প্রমাণ করতে হবে, এই যে আমাদের কেন্দ্রে দুটো কোণ উৎপন্ন হলো, এ ও পি আর বি ও পি, তারা দুজন সমান। কোণ এ ও পি সমান সমান কোণ বি ও পি। বোঝা গেল? ঠিক আছে, এবার কি প্রমাণ, প্রমাণ দেখ কি আছে। আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, যখনই দুটো ত্রিভুজ দেখতে পাবি বেশিরভাগ ক্ষেত্রেই কি হবে, মনে করবি যে সর্বসম প্রমাণ করলেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? সর্বসম প্রমাণ করতে হবে। এই ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ওপরে একটা ত্রিভুজ আর নিচে একটা ত্রিভুজ, এই দুটাকে যদি আমি সর্বসম প্রমাণ করি তাহলে কি হয়ে যাবে, এই বাহুর সাথে এই বাহু সমান হয়ে যাবে, এই কোণের সাথে এই কোণ সমান হয়ে যাবে, তাই না? সর্বসম ত্রিভুজ মানে কি, একটা ত্রিভুজকে আমি একদম আরেকটা ত্রিভুজের উপর ফেলতে পারবো। এটাকে যদি আমি কেটে নিই, কেটে এটার উপর ফেলতে পারবো না, দেখেই বোঝা যাচ্ছে যে পারবো, তাই না? এখন আমাদের প্রমাণ করতে হবে যে এটাকে কেটে এটার উপর আমি বসাতে পারবো, মানে সর্বসমতাটা আমার প্রমাণ করে দেখাতে হবে। দেখ, সর্বসমতা আমি কিভাবে প্রমাণ করব, এই বাহুটা কি সাধারণ বাহু, তাই না? এই বাহুটা সাধারণ বাহু। আচ্ছা, এই বাহু দুটা কি বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই বাহু দুটাও সমান, তাই না? আর একটু আগে কি প্রমাণ করলাম, এটা কি 90 ডিগ্রি, তাই না? স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যে কোণ কি হয়, 90 ডিগ্রি। এর আগের উপপাদ্যটায় তাই প্রমাণ করলাম, তাই তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আর এইচ এস দিয়ে আমাদের এটা প্রমাণ হয়ে যাচ্ছে। মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে হয় হাইপোটেনিয়াস, যেটা মানে যেটা অতিভুজ, সেটা সমান দেখাতে হয়, ঠিক আছে? আর যে কোনো একটা বাহু সমান দেখাতে হয়। এই বাহু দুটো সমান, এটা হচ্ছে তোর অতিভুজও সমান, তাহলে কি হয়ে গেল, অতিভুজ সমান, দুটা বাহু সমান, আর একটা করে কোণ 90 ডিগ্রি, তাহলে সর্বসম হয়ে গেল, তাই না? তাহলে আমি এখন লিখব এ ও পি আর বি ও পি ত্রিভুজে, ঠিক আছে?
বা ও দিয়েও আমি নামটা শুরু করতে পারি, ও এপি ও বিপি ত্রিভুজে। প্রমাণ লিখেছি, হ্যাঁ, ত্রিভুজ কি বললাম, ও এপি এবং ত্রিভুজ ও বিপি এর মধ্যে কি হচ্ছে 1 নাম্বার দিয়ে, দেখ এই কোণটা সমকোণ, এই কোণটাও সমকোণ, মানে ও এপি আর ও বিপি দুটাই 90 ডিগ্রি, তাই না? কোণ ও এপি সমান সমান কোণ ও বিপি সমান সমান কি 90 ডিগ্রি। যেহেতু ওই প্রথম উপপাদ্যের যে বিবৃতিটা সেটা লিখে দিলে খুব ভালো হয় এখানে, তাই না? না লিখলেও সমস্যা নেই। 2 নাম্বার আমি কি দেব, এই যে মাঝখানের যে বাহুটা দেখতে পাচ্ছি ওপি সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু, সাধারণ বাহু। আর কি দেখতে পাচ্ছি, ও এ আর ও বি কি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। 3 নাম্বার দিলাম, ও এ কমা ও বি, কমা দিচ্ছি আমি, কি করছি, ও এ সমান সমান ও বি, এরা কি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং ত্রিভুজ ও এপি সর্বসম ত্রিভুজ কি হয়ে গেল, ও বিপি আর এইচ এস দ্বারা, তাই না? তাহলে দুটা ত্রিভুজ সর্বসম যদি হয়ে যায় তাহলে কি সব কিছুই সমান, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সব কিছুই সমান হয়ে গেল। তাহলে এ বি এর মতো বাহু এখানে কি আছে, সরি এপি এর মতো বাহু এখানে কি আছে, বিপি। তাহলে এপি সমান সমান বিপি আমাদের হয়ে গেল, এপি সমান সমান বিপি সাধারণ বাহু, তাই না? এটাও প্রমাণিত লিখে দেবো ব্র্যাকেটে। আরেকটা কি আছে প্রমাণ করতে বলেছে, বল, কোণ এওপি সমান সমান বিওপি। তাহলে এওপি যে কোণটা আছে তার মতো কোণ এখানে কি আছে, বিওপি আছে, দেখতে পাচ্ছি। তাহলে কি লিখবো, কোণ এওপি সমান সমান কোণ বিওপি, এটাও কি প্রমাণিত লিখে দেব, হয়ে গেল। কি বলেছে উপপাদ্য 42-এর বিবৃতিটা, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দু দুটি সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত হবে। স্পর্শবিন্দুটি লিখলাম তাহলে, হ্যাঁ, তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক রেখাংশের ওপর অবস্থিত হবে। মানে কি বলেছে, দুটা বৃত্ত পরস্পরকে কি স্পর্শ করেছে, ঠিক আছে? দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, এটা দুটা বৃত্ত এরকম করেও স্পর্শ করতে পারে, বাইরে দিয়েও আর কি ভেতর দিয়েও এরকম করে স্পর্শ করতে পারে, তাই না?
বাইরে দিয়েও স্পর্শ করতে পারে অথবা ভেতর দিয়েও স্পর্শ করতে পারে। যদি এরকম স্পর্শ করে তাহলে কি বলেছে যে স্পর্শবিন্দুটি, এই যে স্পর্শবিন্দু, এটার নাম কি দিয়ে দিলাম পি। এখানেও কি স্পর্শবিন্দু, এটার নাম দিয়ে দিলাম পি। ঠিক আছে, এরা কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশ, মানে এটার কেন্দ্রধর এ, এটার কেন্দ্রধর বি, এদের সংযোজক রেখাংশ, তার ওপর পিটা অবস্থান করবে। ঠিক আছে, একটার কেন্দ্রধর এ, একটার কেন্দ্রধর বি, তাহলে পি বিন্দুটা কি এদের উপরে, এই লাইনটার উপরে অবস্থান করবে। মানে এ বি পি তিনটা রেখা কি একই, তিনটা পয়েন্ট কি একই রেখার ওপর, একই রেখার ওপর অবস্থিত হবে, তাই না? এ বি আর পি কি হচ্ছে, একই রেখার ওপর অবস্থিত হচ্ছে, সেটাকেই বলা হয় কি সমরেখ। তাহলে লিখে নিই, প্রদত্ত কি এ আর বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে, পি বিন্দুতে স্পর্শ করেছে, তাই না? প্রদত্ত কি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। বোঝা গেল? আচ্ছা, এবার কি আছে আমাদেরকে, আমাদের কি প্রমাণ করতে হবে? এখনই বললাম কি প্রমাণ করতে হবে, যে এ পি আর বি এরা কি সমরেখ। বোঝা গেল? আচ্ছা, এবার কি এই যে এই জিনিসটা, এটা তো আঁকানো ছিল না, আমাদের খালি এরকম ছিল, ওটা আমি বোঝানোর জন্য এঁকেছি। এবার যখন আমি প্রমাণ করব তখন আমার কি লিখতে হবে, এপি আর বিপি যুক্ত করি। বোঝা গেল? এপি আর বিপি কি করলাম, যুক্ত করলাম। একটাই লাইন হবে, কিন্তু আমরা লেখার সময় কি আগে লিখবো যে আলাদা আলাদাভাবে যুক্ত করি, পরে আমরা প্রমাণ করব যে একই লাইন হচ্ছে, তাই না? তাহলে অঙ্কনে কি হবে, অঙ্কন এ কমা পি ও বি কমা পি যুক্ত করি। ঠিক আছে, যুক্ত করি না, রোডি হয়ে গেছে না, যুক্ত করি। বোঝা গেল? আচ্ছা, এবার প্রমাণ করব কিভাবে আমরা, দেখ, প্রমাণ করার জন্য এখানে একটা স্পর্শক আঁকতে হবে আমাদেরকে। ঠিক আছে, স্পর্শক আঁকতে হবে। স্পর্শকে কি দেখাবো, যে স্পর্শকটা পি বিন্দুতেই আঁকবো, পি বিন্দুতে দেখাবো এ লম্ব, এ লম্ব। ঠিক আছে, তাহলে একই বিন্দুর থেকে দুদিকে যদি দুটা লম্ব হয় তারা একটাই সরল রেখা হবে, সেটাই আমরা প্রমাণ করব। তো সেই জন্য আমাদের একটা কি করতে হবে, স্পর্শ বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে, তাই না? বৃত্ত দুটা যেই বিন্দুতে স্পর্শ করেছে অর্থাৎ পি বিন্দুতে আমাদের একটা স্পর্শকও আঁকতে হবে। তাহলে এপি বিপি যুক্ত করি এবং স্পর্শবিন্দু পিতে, স্পর্শবিন্দু পিতে একটি স্পর্শক অঙ্কন করি। বই কিন্তু স্পর্শক অঙ্কন করিটা দেয়নি, এটা দিতে হবে। ঠিক আছে, স্পর্শক অঙ্কন করি, বই বাড়লে লিখে নিস এই লাইনটা, স্পর্শবিন্দু পিতে একটি স্পর্শক অঙ্কন করি। বোঝা গেল? এবার প্রমাণ, ছবিটা নিচে নিয়ে আসি, হ্যাঁ, প্রমাণ করতে কাজে লাগবে। ছবিটা নিচে নিয়ে আসি। কি লিখবো, প্রমাণ। আচ্ছা, পি
কি হলো? আচ্ছা, পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক আছে নাকি? স্পর্শকের ওপর ব্যাসার্ধ এ পি কি লম্ব। এই যে স্পর্শকটা আছে, পি বিন্দুতে যে স্পর্শক আঁকছি তার সঙ্গে তার সেই পি বিন্দুতে অঙ্কিত কি, পি বিন্দুতে অঙ্কিত যে ব্যাসার্ধ পি এপি, তাই না? এটা তো ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ, সেটা কি লম্ব হবে। আমরা প্রথম উপপাদ্য মানে 40 নম্বর উপপাদ্যে তাই পড়লাম, তাই তো? তাহলে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর ব্যাসার্ধ এপি লম্ব, অর্থাৎ, আচ্ছা বাংলায় লিখি, অর্থাৎ এপি লম্ব কি এবি, সরি এবি না, তো এবি তো এখন আলাদা আলাদা আছে, তাই না? এপি লম্ব, স্পর্শকটার একটা নাম দিয়ে দিই, ধর তোর কী নাম দেবো, এক্স ওয়াই দিয়ে দিলাম, ঠিক আছে? এপি লম্ব এক্স ওয়াই, ঠিক আছে? আচ্ছা, একই রকমভাবে কি লিখবো, একই কথা লিখবো, খালি এবার ইয়েটা ব্যাসার্ধটা এপি এর বদলে কি লিখবো, বিপি, অন্য বৃত্তটা নিয়ে, ঠিক আছে? কি লিখবো আবার, বি কেন্দ্রীয় বৃত্তের জন্য, এটা এ কেন্দ্রীয় বৃত্তের জন্য ছিল, ঠিক আছে? এ কেন্দ্রীয় বৃত্তের জন্য এ কেন্দ্রীয় বৃত্তের জন্য আমরা লিখলাম যে এক্স ওয়াই এর সঙ্গে কে লম্ব, এপি লম্ব। এবার বি কেন্দ্রীয় বৃত্তের জন্য কি লিখবো, এক্স ওয়াই এর সঙ্গে পি লম্ব। আবার কি লিখলাম, হ্যাঁ বি কেন্দ্রীয় বৃত্তের জন্য পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স ওয়াই ও ব্যাসার্ধ বিপি কি হয়ে যাচ্ছে, পরস্পর লম্ব, অর্থাৎ কি হয়ে যাচ্ছে, বিপি লম্ব এক্স ওয়াই। বোঝা গেল? এখন আমি কি লিখব, এপি বিপি একই বিন্দু পিতে এক্স ওয়াই সরল রেখার ওপর কি লম্ব, এপি আর বিপি একই বিন্দু পিতে কি হচ্ছে, এক্স ওয়াই সরল রেখাটার সাথে লম্ব হচ্ছে, তাই না? পরের পেজে যাই। এপি ও বিপি একই বিন্দু পিতে, পিটা তো কমন, তাই না? একই বিন্দু পিতে এক্স ওয়াই রেখাংশের ওপর কি, এক্স ওয়াই যে স্পর্শক আছে তার ওপর লম্ব। মানে এটা এক্স ওয়াই ছিল, এটা এক্স, এটা ওয়াই, এর মধ্যে একটা পি বিন্দু ছিল, এখান থেকে এদিকেও একটা লম্ব ছিল, এদিকেও একটা লম্ব ছিল, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একই রেখা, তাই না? সুতরাং এপি ও বিপি একই রেখায় অবস্থিত। বা কি বলবো, বা এ বি ও পি সমরেখ, প্রমাণ হয়ে গেল। বোঝা গেল? করে ফেল। আর আজকে এটুকুই থাক।